রাইটিং এর এই কোয়েশ্চেন টপিকটা আজকে আমরা সলভ করব। সামারাইজ রিটেন টেক্সট। তো সামারাইজ রিটেন টেক্সট এটা হচ্ছে কোয়েশ্চেনের নাম। এই কোয়েশ্চেনটা কয়টা থাকবে পরীক্ষায়? পরীক্ষায় থাকবে একটা থেকে দুইটা। সামারাইজ রিটেন টেক্সট, এই কোয়েশ্চেনটা একটাও আসতে পারে, আবার দুইটাও আসতে পারে। আমার এক একটা কোয়েশ্চেনের জন্য আমি কত টাইম পাবো? একটা কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য আমি 10 মিনিট সময় পাবো। তাহলে আমি যদি একটা কোয়েশ্চেন আসে তাহলে আমি 10 মিনিট টোটাল, আমাকে 10 মিনিট দিবে। যদি দুইটা কোয়েশ্চেন আসে আমাকে 20 মিনিট টাইম দিবে। তো সামারাইজ রিটেন টেক্সট, এই কোয়েশ্চেনটা একটা থেকে দুইটা আসে এবং আমি 10 মিনিট টাইম পাবো। নাম্বার অফ কোয়েশ্চেন্স একটা থেকে দুইটা। সবাই নোট নিচ্ছেন তো? সামনে খাতা আছে তো? আচ্ছা। টাইম অ্যালোকেটেড, প্রতিটা কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য আমাকে 10 মিনিট টাইম দিবে। হ্যাঁ, একটা কথা আছে, দেখেন, লেংথ অফ দ্য কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা কত বড়? আমার প্রশ্নটাই থাকবে 300 ওয়ার্ড। 300 ওয়ার্ড। ওয়ার্ড, ঠিক আছে। আর ওয়ার্ড লিমিট, আচ্ছা আমি এগুলো সব আপনাদেরকে একটু আস্তে আস্তে করে ব্যাখ্যা করি, আসেন দাঁড়ান। আপনি আমি একটা কোয়েশ্চেন দেখাই, তাহলে আপনারা বুঝবেন। আমি আরেকটা শেয়ার করতেছি আপনাদেরকে। আমাকে একটু কনফার্ম করবেন যে দেখা যাচ্ছে কিনা। একটা কোয়েশ্চেন দেখাচ্ছি, আমি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? যাচ্ছে, ওকে, দেখেন। এইটাই হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনের টপিক। কোয়েশ্চেনের টপিকের নাম কি? সামারাইজ রিটেন টেক্সট। আমি লাগলে একটু লিখে দিই উপরে আপনাদেরকে, তাহলে সুবিধা হবে। কোয়েশ্চেনের টপিকের নাম হচ্ছে সামারাইজ রিটেন টেক্সট। তো কোয়েশ্চেনটা আমাকে কি করতে বলছে বলেন তো? আমার সামনে একটা রিটেন টেক্সট থাকবে। একটা রিটেন টেক্সট, তার মানে একটা রিটেন প্যাসেজ থাকবে। এই যে একটা প্যাসেজ না আমার সামনে লিখে দিছে না জিনিসটা, এই জিনিসটা তো রিটেন টেক্সট। এইটাকে বলা হচ্ছে রিটেন টেক্সট। মানে একটা ছোট্ট প্যাসেজ, সহজ কথা একটা ছোট্ট প্যাসেজ দিবে আপনাকে। আমি এটা লিখে দিচ্ছি এই জিনিসগুলা। আমাকে দেওয়া হবে একটা শর্ট টেক্সট প্যাসেজ। একটা ছোট্ট টেক্সট প্যাসেজ দিবে আমাকে, এই যে একটা শর্ট প্যাসেজ। আমার কাজ কি? রিড দ্য প্যাসেজ ফার্স্ট। আগে আমি প্যাসেজটা পড়বো, ঠিক আছে? বাম পাশে লিখি তাহলে সহজ হবে। তাহলে সবার আগে আমাকে কোয়েশ্চেনে একটা শর্ট প্যাসেজ দিবে, একটা ছোট্ট প্যাসেজ দিবে। সেখানে হয়তো দুইটা বা তিনটা প্যারাগ্রাফ থাকবে। আমি লাগলে পাশে লিখেও দেই, 2 to 3 প্যারাগ্রাফস। 2 থেকে 3টা প্যারাগ্রাফ ওয়ালা একটা শর্ট প্যাসেজ আমাকে দিবে। আমার কাজ হচ্ছে আমি সবার আগে প্যাসেজটা পড়বো। সবার আগে আমি প্যাসেজটা ভালো করে পড়বো। প্যাসেজটা পড়ে আমি কি করব? আইডেন্টিফাই 3 to 5 মেইন আইডিয়াস। আমি মিনিমাম তিনটা, ম্যাক্সিমাম পাঁচটা মেইন আইডিয়া আইডেন্টিফাই করব। এই যে ছোট্ট একটা প্যাসেজ আছে, এই প্যাসেজে মিনিমাম তিনটা মেইন আইডিয়া আছে, অথবা পাঁচটা মেইন, সর্বোচ্চ পাঁচটা মেইন আইডিয়া। পাঁচটার বেশি মেইন আইডিয়া থাকে না। তাহলে আমার কাজ হচ্ছে মেইন আইডিয়াগুলোকে আইডেন্টিফাই করা। এই প্যাসেজে টোটাল পাঁচটা যদি মেইন পয়েন্ট থাকে, মেইন আইডিয়া থাকে, সেই আইডিয়াগুলো কি কি? তাহলে আমার কাজ হচ্ছে এই আইডিয়াগুলোকে আইডেন্টিফাই করা। তো মিনিমাম তিনটা মেইন আইডিয়া থাকে, ম্যাক্সিমাম পাঁচটা মেইন আইডিয়া। তাহলে আমি 3 থেকে 5টা মেইন আইডিয়াস আইডেন্টিফাই করার পর আমার কাছে কি? এই পাঁচটা আইডিয়াকে রাইট আ শর্ট সামারি। আমি একটা ছোট্ট সামারি লিখবো অফ দিস প্যাসেজ ইউজিং দোজ
3 to 5 আইডিয়াস। আমি যে মেইন আইডিয়া গুলা বের করছি, 3 থেকে 5টা মেইন আইডিয়া আমি বের করছি। ওই আইডিয়া গুলাকে নিয়ে আমি একটা শর্ট সামারি লিখবো এই প্যাসেজের। যে এই পুরো প্যাসেজটাকে আমি যদি এক লাইনে লিখতে পারি, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, 1 সেন্টেন্স। আমাকে পুরো সামারিটা লিখতে হবে এক সেন্টেন্সে। এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। পুরো সামারিটা আমি লিখবো এক সেন্টেন্সে। তার মানে 3টা থেকে 5টা আইডিয়া আমি 5টা সেন্টেন্সে লিখতে পারবো না। আমি যতগুলো আইডিয়া নিয়েই লিখি, সবগুলো আইডিয়াকে আমার এক সেন্টেন্সে লিখতে হবে, কোনো ফুল স্টপ থাকবে না। একটা ফুল স্টপ থাকবে একেবারে শেষে। তাহলে এটাকে আমি আরেকবার একটু রিভিউ করি। আমাকে একটা শর্ট প্যাসেজ দিবে, ছোট্ট একটা প্যাসেজ দিবে। এই প্যাসেজটা পড়ে আমি এই প্যাসেজের মেইন আইডিয়াগুলোকে আইডেন্টিফাই করব, যে এই প্যাসেজের মেইন আইডিয়াগুলো কি কি। সেই আইডিয়াগুলোকে আমি একটা ছোট্ট সামারি লিখবো এক সেন্টেন্সে। ওই এক সেন্টেন্সেই সবগুলো আইডিয়া থাকবে। এটাই হচ্ছে আমার সামারাইজ রিটেন টেক্সট। বলেন কে কে বুঝছেন, কে কে বুঝেননি? আমার কি করতে হবে, কিভাবে করতে হবে, কে কে বুঝছেন আর কে কে বুঝেন না, আমাকে বলেন। এমন কেউ আছেন যার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, বুঝছেন। তাহলে সুন্দর কাজ, আমার একটা শর্ট প্যাসেজ থাকবে। আমি আগে প্যাসেজটা পড়বো, পড়ে এই প্যাসেজের মেইন আইডিয়াগুলোকে আমি আইডেন্টিফাই করব। মেইন আইডিয়া যে আইডেন্টিফাই করব, মেইন আইডিয়া থেকে অ্যাট লিস্ট 3টা, ম্যাক্সিমাম 5টা। তো মেইন আইডিয়াগুলোকে আইডেন্টিফাই করার পর আমি একটা ছোট্ট সামারি লিখব, এবং সামারিটা হবে এক সেন্টেন্সে। একটা সেন্টেন্সে আমি সবগুলা মেইন আইডিয়াকে মেনশন করব। যতগুলা মেইন আইডিয়া আমি পাইছি এই প্যাসেজটা পড়ে, সবগুলাকে আমি একটা সেন্টেন্সে মেনশন করব। তাহলে আমাকে বোঝা যাচ্ছে যে এখানে এই সেন্টেন্সটা যে আমি লিখবো, এই সেন্টেন্সটা হবে কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড। আচ্ছা, কমপ্লেক্স সেন্টেন্স যদি লিখতে চাই তাহলে আমাকে কি ইউজ করতে হবে? আমরা এটাকে বলি রিলেটিভ প্রোনাউন্স। রিলেটিভ প্রোনাউন্স কি কি আমি একটু পর দেখাচ্ছি। আর কম্পাউন্ড সেন্টেন্স লেখার জন্য আমাকে কি ইউজ করতে হয়? আমাকে ইউজ করতে হয় কানেক্টরস অথবা কনজাংশনস। কেউ বলতে পারেন লিঙ্কিং ওয়ার্ডস। ব্যাস, এই হচ্ছে আমার স্ট্র্যাটেজি। যে আমি যে সেন্টেন্সটা লিখবো একটা সেন্টেন্সে, মেইন আইডিয়াগুলোকে সামারাইজ করব, সেটা আমি কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের মাধ্যমে কানেক্ট করে বড় একটা সেন্টেন্স বানাবো যেখানে সবগুলো আইডিয়া থাকবে। আসেন তাহলে আমার প্রথম কাজ কি, এই শর্ট প্যাসেজটা পড়া। আমরা একটু পড়ি দেখি তো কি বলছে। প্যাসেজটা আমাদেরকে কি বলছে, আমরা একটু পড়ি তো। আচ্ছা, প্যাসেজটা বলছে, বাই ফার দ্য মোস্ট পপুলার অ্যান্ড মোস্ট কনজিউমড ড্রিঙ্ক ইন দ্য ওয়ার্ল্ড ইজ ওয়াটার। বাই ফার এখন পর্যন্ত, দ্য মোস্ট পপুলার সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বেশি যে ড্রিঙ্কটা খাওয়া হয় পুরো পৃথিবীতে, সেটা হচ্ছে পানি। তাহলে পানি হচ্ছে সবচেয়ে পপুলার এবং সবচেয়ে খাওয়া হয় এমন একটা ড্রিঙ্ক। বাট ইট মে কাম অ্যাজ নো সারপ্রাইজ, ইট মে কাম অ্যাজ নো সারপ্রাইজ, এটা দেখে অবাক হওয়ার কোনো কারণ নাই, দ্যাট দ্য সেকেন্ড মোস্ট পপুলার বেভারেজ ইজ টি। তাহলে সবচেয়ে বেশি পপুলার এবং সবচেয়ে বেশি খাওয়া হয় পানি, সেকেন্ড মোস্ট পপুলার পানীয় হচ্ছে চা। টি হচ্ছে সেকেন্ড মোস্ট পপুলার বেভারেজ এবং এটাতে সারপ্রাইজের কোনো ব্যাপার নেই। আচ্ছা, তারপর কি বলছে, অলদো টি ওয়াজ অরিজিনালি গ্রোন অনলি ইন সার্টিন পার্টস অফ এশিয়া। যদিও টি ওয়াজ অরিজিনালি গ্রোন অনলি ইন সার্টিন পার্টস অফ এশিয়া, এশিয়ার কিছু নির্দিষ্ট অঞ্চলে চা চাষ করা হতো বা চা গ্রো করা হতো। চা, এই যে চা, চা তো একটা গাছ, এই গাছের চাষবাসটা কোথায় হতো? এশিয়ার কিছু
নির্দিষ্ট অঞ্চলে, ইন কান্ট্রিজ, সেই দেশগুলোর নামও বলে দিছে, চায়না, বার্মা, ইন্ডিয়া। যদিও এশিয়ার এইসব দেশগুলোতে শুরুতে চা চাষবাস করা হতো, ইট ইজ নাও আ কি এক্সপোর্ট প্রোডাক্ট ইন মোর দ্যান 50 কান্ট্রিজ অ্যারাউন্ড দ্য গ্লোব। ইট ইজ নাও আ কি এক্সপোর্ট প্রোডাক্ট। এটা একটা খুব ইম্পর্টেন্ট এক্সপোর্ট প্রোডাক্ট। যেসব প্রোডাক্ট আমরা এক্সপোর্ট করি তার মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা এক্সপোর্ট প্রোডাক্ট হচ্ছে টি। এবং কতগুলো দেশে? ইন মোর দ্যান 50 কান্ট্রিজ অ্যারাউন্ড দ্য গ্লোব। পৃথিবী জুড়ে 50টারও বেশি দেশে খুব ইম্পর্টেন্ট একটা এক্সপোর্ট প্রোডাক্ট হচ্ছে টি। দেখেন তাহলে পৃথিবীর 50টারও বেশি দেশে যতগুলো আইটেম এক্সপোর্ট করা হয় তার মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা আইটেম হচ্ছে টি। তাহলে একটা ইম্পর্টেন্ট এক্সপোর্ট আইটেম পাইলাম, একটা ইম্পর্টেন্ট জিনিস। একটা কাজ করি, আমরা হাইলাইট গুলো একটু ইয়া করি না? যে 1 নাম্বার, আমরা তো বুঝতেছি যে আমাদের পুরো প্যাসেজটা হচ্ছে টি নিয়ে, তাই না? আমাদের পুরো প্যাসেজটা হচ্ছে টি নিয়ে। তাহলে আমরা একটু হাইলাইট করা শুরু করি। তাহলে টি হচ্ছে 1 নাম্বার সেকেন্ড মোস্ট পপুলার বেভারেজ, সেকেন্ড একটা কি এক্সপোর্ট প্রোডাক্ট। কি এক্সপোর্ট প্রোডাক্ট। আচ্ছা, যদিও সেটা জন্মাইতো কোথায়? এশিয়ার কিছু দেশে। ওকে। কান্ট্রিজ দ্যাট গ্রো ট্রি, যেসব দেশে চা জন্মানো হয়, চায়ের চাষবাস করা হয়, হাউএভার নিড টু হ্যাভ দ্য রাইট ট্রপিক্যাল ক্লাইমেট। যেসব দেশে চায়ের চাষ করা হয় সেসব দেশে কি থাকতে হয়? রাইট ট্রপিক্যাল ক্লাইমেট, একটা ট্রপিক্যাল আবহাওয়া থাকতে হয়, মানে প্রপার যথার্থ ট্রপিক্যাল আবহাওয়া থাকতে হয়, which includes up to 200 centimeters of rainfall per year। যে আবহাওয়ার মধ্যে কি কি থাকতে হয়? বছরে 200 সেন্টিমিটারের চেয়ে বেশি রেইনফল, বৃষ্টিপাত হতে হয়, টু এনকারেজ ফাস্ট গ্রোথ। চা যাতে তাড়াতাড়ি জন্মায়, তাড়াতাড়ি ফসল হয়, এটা এনশিওর করার জন্য মিনিমাম 200 সেন্টিমিটার রেইনফল লাগবে। অ্যান্ড টেম্পারেচার্স দ্যাট রেঞ্জ ফ্রম 10 to 35 ডিগ্রি সেন্টিগ্রেড। এমন একটা টেম্পারেচার লাগে যেটা 10 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তাহলে একটা টেম্পারেচার লাগবে 10 to 35 ডিগ্রিজ, আর রেইনফল লাগবে 200 সেন্টিমিটার। বাট এগুলো কিন্তু সব ট্রপিক্যাল ক্লাইমেটের ভিতর চলে গেছে, তো এটাকে আমি আর হাইলাইট করলাম না। এই ট্রপিক্যাল ক্লাইমেট মানে সেখানে 200 সেন্টিমিটার রেইনফল এবং 10 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার লাগবে। দে অলসো নিড টু হ্যাভ কোয়াইট স্পেসিফিক জিওগ্রাফিক্যাল ফিচার্স। কিছু নির্দিষ্ট জিওগ্রাফিক্যাল ফিচার্স, কিছু ভৌগোলিক ফিচারও লাগবে, সাচ অ্যাজ হাই অ্যালটিটিউডস। অ্যালটিটিউড মানে উচ্চতা, তার মানে সেই অঞ্চলটা একটু উঁচু হইতে হবে। যেমন বাংলাদেশের সিলেট আছে, সবাই জানেন না যে বাংলাদেশের সিলেটে চাষবাস, চায়ের চাষবাস হয়, চা বাগান আছে। তো সিলেটের অ্যালটিটিউড বা যে হাইট দেখবেন, চা বাগানের প্রত্যেকটা হচ্ছে টিলা, ছোট ছোট টিলা টিলা টাইপের, যেসব মানে ছোট ছোট পাহাড়, এমন কিছু ইয়ার মধ্যে চা বাগানটা হয়। হাই অ্যালটিটিউডস টু প্রমোট দ্য ফ্লেভার অ্যান্ড টেস্ট অফ দ্য টি। চায়ের যে ফ্লেভার, চায়ের যে টেস্ট, সেটা সেটা যদি ভালো চাই তাহলে হাই অ্যালটিটিউড লাগবে, উঁচু জমিতে বা উঁচু পাহাড়ে চায়ের চাষ করতে হবে। অ্যান্ড ল্যান্ড দ্যাট ক্যান অফার প্লেন্টি অফ শেড ইন দ্য ফর্ম অফ আদার ট্রিজ। এমন একটা ল্যান্ড, এমন একটা জমি লাগবে যেখানে অনেক ছায়া পাওয়া যাবে, অনেক শেড পাওয়া যাবে, ছায়া পাওয়া যাবে। কোথা থেকে? অন্যান্য গাছপালা থেকে। দেখবেন চা বাগানের মাঝখানে বড় বড় গাছ আছে, অনেক, মানে এমন গাছ যেগুলোর অনেক পাতা আছে। তো এই বড় গাছগুলো করে কি, চা চা পাতা চায়ের গাছগুলোকে ছায়া দেয়। অ্যান্ড ভেজিটেশন টু কিপ দ্য প্ল্যান্টস কুল অ্যান্ড ফ্রেশ। আমাদের এই চা বাগানে অনেক অনেক গাছ লাগবে এবং আরো অন্যান্য গাছপালা লাগবে, যেগুলা আমাদের প্ল্যান্ট, আমাদের চায়ের গাছগুলাকে ছায়া দিবে এবং তাদেরকে ঠান্ডা রাখবে, ফ্রেশ রাখবে। এই সব কিছু পড়ে গেছে স্পেসিফিক জিওগ্রাফিক্যাল ফিচার্স এর মধ্যে। Together, these conditions contribute
to the production of the wide range of high quality teas. এইসব কন্ডিশন একসাথে, এই যে স্পেসিফিক জিওগ্রাফিক্যাল ফিচার্স, ট্রপিক্যাল ক্লাইমেট, টেম্পারেচার, রেইনফল, শেড, অন্যান্য গাছপালা, এইসব কন্ডিশন একসাথে কম্বাইন করে আমরা কি পাই? প্রোডাকশন অফ দ্য ওয়াইড রেঞ্জ অফ হাই কোয়ালিটি টিজ। খুব উচ্চ মানের চা পাই আমরা, খুব হাই কোয়ালিটি চা পাই যখন এই সবগুলা ফ্যাক্টর একসাথে কম্বাইন করে, দ্যাট আর ইন সাচ হিউজ ডিমান্ড অ্যামং দ্য ওয়ার্ল্ডস কনজিউমার্স, that are in such huge demand among the world's consumers। এবং এই হাই কোয়ালিটি চায়ের ডিমান্ড সারা পৃথিবীর কনজিউমারদের কাছে আছে। কনজিউমার মানে যারা ভোক্তা, যারা এই চাটা খায়, তাদের কাছে একটা বিশাল ডিমান্ড এই চায়ের জন্য আছে। আচ্ছা, দের ইজ গ্রিন টি, গ্রিন টি, জ্যাসমিন টি, আর্ল গ্রে টি, পেপারমিন্ট টি, tea to help you sleep, tea to promote healing, and tea to relieve stress। গ্রিন টি, জ্যাসমিন টি, আর্ল টি, পেপারমিন্ট টি, এমন চা আছে যেটা আমাকে কি জন্য হেল্প করে? ঘুমাইতে হেল্প করে। হিলিং, প্রমোট হিলিং, মানে আমার কোনো একটা অসুখ বিসুখ আছে, সেই অসুখটাকে তাড়াতাড়ি নিরাময় করার জন্য চা হেল্প করতে পারে। যেমন দেখেন, আমার যখন ঠান্ডা, আমার যেমন ঠান্ডা লাগছে, যাদের ঠান্ডা লাগে আমরা কি করি? আদা চা খাই, তারপর তুলসী পাতার চা খাই, তাই না? এটা কি করে? আমাদের এই ঠান্ডার যে অসুখটা, সেটাকে হিল করে, আমাদেরকে সুস্থ করে, এই অসুখটা নিরাময় করে। অ্যান্ড টি টু রিলিভ স্ট্রেস, তাহলে অসুখ বিসুখ নিরাময় করে, স্ট্রেস কমায়, আমাদের ঘুমাইতে সাহায্য করে, এমন অনেক টি আছে। বাট অ্যাবাভ অল, টি ইজ আ সোশ্যাল ড্রিঙ্ক দ্যাট সিমস টু স্যুট দ্য প্যালেটস অ্যান্ড কনজাম্পশন হ্যাবিটস অফ হিউম্যান বিংস ইন জেনারেল। সবকিছুর উপরে চা হচ্ছে একটা সোশ্যাল ড্রিঙ্ক, একটা সামাজিক ড্রিঙ্ক। আমরা একটা আড্ডায় বসে চা খাই, কারো বাসায় যদি আমরা ইনভাইটেশনে যাই, কারো বাসায় দাওয়াতে যাই, আমাদেরকে চা দেয়া হয়। আমাদের বাসায় গেস্ট আসলে আমরা চা খাওয়াই, তাই না? আমাদের অফিসের মধ্যে কাউকে এন্টারটেইন করার জন্য আমরা চা খাওয়াই। দ্যাট সিমস টু স্যুট দ্য প্যালেটস। প্যালেট মানে কি, কে বলতে পারবেন? অ্যান্ড কনজাম্পশন হ্যাবিটস অফ হিউম্যান বিংস, মানুষের যতগুলা, মানে খাবারের যতগুলা অভ্যাস আছে, খাদ্যাভ্যাস, এবং মানুষের যে টেস্ট, এটা টেস্ট বাড বলে এটাকে। টেস্ট বাড, আমাদের যে রুচি, এই রুচিকে ফুলফিল করে, এই রুচিকে স্যাটিসফাই করে এমন একটা সামাজিক ড্রিঙ্ক, ড্রিঙ্ক হচ্ছে টি। বুঝছি আমরা সবকিছু? আমরা কি সবকিছু মোটামুটি বুঝছি? দেখেন তাহলে আমরা কি কি জিনিস নিয়ে আসছি। আমরা জাস্ট পুরো প্যাসেজের সবগুলা ইম্পর্টেন্ট ফিচার গুলোকে হাইলাইট করছি। এখন এটাকে আমাদের এক সেন্টেন্সে নিতে হবে। একটা সেন্টেন্স আমরা এখন কিভাবে লিখবো? আমরা চলেন লেখা শুরু করি, সহজে লেখা শুরু করি। হ্যাঁ, তো জিনিসটা কি? টি, টি নিয়ে শুরু হচ্ছে নাকি? আমরা যদি বলি, বাংলায় চিন্তা করেন, টি যেটা হচ্ছে পৃথিবীর সেকেন্ড মোস্ট পপুলার বেভারেজ, একটা ইম্পর্টেন্ট জিনিস আছে। আমি যখন সামারি লিখবো, আমাকে অবশ্যই একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে প্যাসেজে যেসব শব্দ আছে সেগুলোকে আমাদের প্যারাফ্রেজ করতে হবে। প্যারাফ্রেজিং আমরা সবাই বুঝি তো? প্যাসেজে যেসব শব্দ আছে সেগুলোকে আমরা সিনোনিমস ব্যবহার করব, অথবা সিমিলার ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস ব্যবহার করব। প্যারাফ্রেজিং হচ্ছে সেম মিনিং, মিনিং ঠিক থাকবে বাট ডিফারেন্ট এক্সপ্রেশন। একই কথা, মানে মিনিং ঠিক থাকবে বাট এক্সপ্রেশনটা চেঞ্জ হবে। আমরা একই শব্দের জন্য কিছু সিনোনিম ব্যবহার করব, কিছু সিমিলার ওয়ার্ডস এন্ড ফ্রেজেস ব্যবহার করব। তো প্যারাফ্রেজিংটা খুব ইম্পর্টেন্ট, আমরা অবশ্যই প্যারাফ্রেজ করতে হবে, প্যারাফ্রেজ না করলে খবর আছে। আচ্ছা, ঠিক আছে, এখন দেখি। তো কি বলছি, যে টি যেটা হচ্ছে সেকেন্ড মোস্ট পপুলার বেভারেজ, টি, দ্য সেকেন্ড মোস্ট
পপুলার বেভারেজ, আচ্ছা। সেকেন্ড মোস্ট পপুলার অ্যান্ড কনজিউমড ড্রিঙ্ক। এটাকে আমরা কিন্তু এখনো সেন্টেন্স বানাইনি, জাস্ট এটাকে একটা ফ্রেজ হিসেবে রাখছি। চা। চা, দ্য সেকেন্ড মোস্ট পপুলার অ্যান্ড কনজিউম ড্রিঙ্ক। দ্বিতীয় সর্বোচ্চ জনপ্রিয় এবং খাওয়া হয় যে পানীয়টা, যে ড্রিঙ্কটা। এখন আমি এই লাইনটাকে নিয়ে আসবো। ওয়াজ অরিজিনালি গ্রোন ইন সার্টিন পার্টস অফ এশিয়া। ওয়াজ অরিজিনালি, অরিজিনালি বলছে না, আমরা লিখি ইনিশিয়ালি। ওয়াজ ইনিশিয়ালি গ্রোন বলছে, আমরা বলতে পারি কাল্টিভেটেড। খেয়াল করেন আমি কিভাবে চেঞ্জ করতেছি। ওয়াজ অরিজিনালি গ্রোন, এটাকে আসলে প্রথমে চাষবাস করা হইতো। অরিজিনালির জন্য আমরা বলছি ইনিশিয়ালি, গ্রোনের জন্য বলছি কাল্টিভেটেড। ইন স্পেসিফিক, আমাদেরকে বলছি ইন সার্টিন পার্টস অফ এশিয়া, আমরা বলি ইন স্পেসিফিক রিজনস অফ এশিয়া। এখানে একই সেন্টেন্সে আছে এখনো। তো টি, যেটা কিনা সেকেন্ড মোস্ট পপুলার ড্রিঙ্ক, সেটা শুরুতে চাষবাস করা হইতো এশিয়ার কিছু অংশে, কিন্তু সেটা এখন কি, এখন এটা কি এক্সপোর্ট প্রোডাক্ট, অ্যান্ড ইজ নাও এক্সপোর্টেড টু ওভার 50 কান্ট্রিজ। 50টা টু 50টা দেশেরও বেশি, মানে 50টারও বেশি দেশে এখন চা এক্সপোর্ট করা হয়। আচ্ছা, এবার আমরা কিন্তু সেন্টেন্স শেষ করতেছি না, আমি কম্পাউন্ড সেন্টেন্স করবো। এখন কমপ্লেক্স রাখছি, এখন আমি আবার এটাকে নিয়ে আসবো। যে ট্রপিক্যাল ক্লাইমেট, মানে চায়ের জন্য কি লাগবে, ভালো কোয়ালিটি টি এর জন্য কি লাগবে, ট্রপিক্যাল ক্লাইমেট লাগবে, স্পেসিফিক জিওগ্রাফিক্যাল ফিচার্স লাগবে, যেটার একটা হাই ডিমান্ড থাকবে। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখি অ্যান্ড না বলে অন্য কিছু করা যায় কিনা। আচ্ছা। উম, উম, এই দেখেন আমি কিন্তু চিন্তা করতেছি পুরো জিনিসটা আমি আপনার সাথে শেয়ার করতেছি আমি কিভাবে অ্যান্সার করি। তো আমি ফার্স্টে দেখতেছি যে হ্যাঁ, আমি এটাতে অ্যান্ড দিছি নাকি অ্যান্ড না দিয়ে অন্য কিছু দিব। যেটা কিনা সেকেন্ড মোস্ট পপুলার অ্যান্ড কনজিউমার ড্রিঙ্ক ওয়াজ ইনিশিয়ালি কাল্টিভেটেড ইন স্পেসিফিক রিজনস অফ দেখছেন আমার স্পেলিং ভুল হচ্ছে, খেয়াল করবেন যাতে ঠিক থাকে, অফ এশিয়া, অ্যান্ড ইজ নাও এক্সপোর্টেড টু ওভার 50 কান্ট্রিজ। অ্যান্ড কিছু করেন না, আমাকে অ্যান্ড দিতেই হবে। হাই কোয়ালিটি, হাই কোয়ালিটি টি, খুব হাই কোয়ালিটির চা, দ্যাট হ্যাজ হিউজ, হিউজ ডিমান্ড না, আমরা এটাকে একটু ডিফারেন্ট করে দিই, দ্যাট হ্যাজ হাই ডিমান্ড, হাই কোয়ালিটি চা যেটার ডিমান্ডও হাই, রিকোয়ার্স, এর জন্য প্রয়োজন হয় কি, ট্রপিক্যাল ক্লাইমেট, এটার আর কোনো ইয়া নেই, সিনোনিম নেই, ট্রপিক্যাল ক্লাইমেট অ্যান্ড স্পেসিফিক জিওগ্রাফিক্যাল ফিচার্স নাকি, অ্যান্ড স্পেসিফিকের একটা সিনোনিম হচ্ছে ডেফিনিট, নির্দিষ্ট, জিওগ্রাফিক্যাল অ্যাসপেক্টস। ফিচার্স এর জায়গায় আমরা ব্যবহার করলাম অ্যাসপেক্টস। তো দেখেন এই তিনটা শব্দকে নিয়ে আমি একটা সেন্টেন্স বানাইছি। যে চা, হাই কোয়ালিটি চায়ের জন্য, যে চায়ের অনেক বেশি ডিমান্ড আছে, সেটার জন্য আমাদের প্রয়োজন একটা ট্রপিক্যাল ক্লাইমেট আর স্পেসিফিক জিওগ্রাফিক্যাল ফিচার্স। তো আমরা বলতেছি হাই কোয়ালিটি টি দ্যাট হ্যাজ হাই ডিমান্ড, আমরা বলি ম্যাসিভ ডিমান্ড বা গ্রেট ডিমান্ড, দ্যাট হ্যাজ আ গ্রেট ডিমান্ড, যেটার একটা বিশাল চাহিদা আছে, তার জন্য কি দরকার পড়ে, requires tropical climate and definite geographical aspects, specific geographical features, definite geographical aspects. আচ্ছা, and can even help you
হেল্প করতে পারে কিসের জন্য? ক্যান ইভেন হেল্প, হেল্প ইউ স্লিপ। একটু সুন্দর করে দিতে পারি যে আমরা কিসে হেল্প করে, ক্যান ইভেন হেল্প উইথ স্লিপিং, একটু চেঞ্জ করলাম। ঘুম নিয়ে সাহায্য করতে পারে, হিলিং, আমাদের অসুখ বিসুখ নিরাময় করতে হেল্প করতে পারে, অ্যান্ড রিলিভিং স্ট্রেস। তাহলে দেখেন, হাই কোয়ালিটি টি দ্যাট হ্যাজ আ গ্রেট ডিমান্ড requires tropical climate and definite geographical aspects and can even help with sleeping, যেটা আমাদের ঘুমাইতে সাহায্য করতে পারে, healing and relieving stress, and has become a social drink suiting all palates and consumption habits। এবং এটা এমন একটা সোশ্যাল ড্রিঙ্কে পরিণত হয়েছে, এমন একটা সোশ্যাল ড্রিঙ্ক হয়ে গেছে যেটা স্যুট করে সব রকমের রুচিকে এবং সব রকমের খাদ্যাভ্যাসকে। দেখেন আমার এখানে কতটা শব্দ আছে, আমি যেই সামারিটা লিখলাম, আমার এখানে কয়টা শব্দ আছে, 62 ওয়ার্ডস, দেখতে পাচ্ছেন? 62 ওয়ার্ডস আছে এই সামারিতে। এটা আমি কেন করলাম? কারণ আমি যে সামারিটা লিখবো, এটা সবসময় এটার ম্যাক্সিমাম ওয়ার্ড লিমিট হচ্ছে কত? 75 ওয়ার্ডস। আমি সর্বোচ্চ 75টা ওয়ার্ড লিখতে পারবো আমার সামারিতে। আমার যে শর্ট প্যাসেজ, এটার যে সামারিটা আমি লিখবো, সেটা আমি লিখতে পারবো ম্যাক্সিমাম 75 ওয়ার্ডসে। 75 ওয়ার্ডের বেশি আমি নিতে পারবো না, ম্যাক্সিমাম 75 ওয়ার্ডস। তো আমারটা কিন্তু 62 ওয়ার্ডস এর মধ্যে। আমি কিন্তু আগে হিসাব করিনি, আমি জাস্ট আগে লিখছি। লেখার পর আমি চেক করে দেখলাম, এটা কিন্তু আপনাদের ইয়েতে থাকবে, যখন পিটি এক্সাম দিবেন বা মক টেস্ট দিবেন, পোর্টালের মধ্যে লিখে দিবে যে কয় ওয়ার্ড যাচ্ছে আপনার, তা আপনি বুঝতে পারবেন। তো এইটাই, আমাদের 50 থেকে 60 ওয়ার্ড যায় নর্মালি। ঠিক আছে, 75 ওয়ার্ডস, ব্যাস। এখন বলেন, কারো কোনো প্রশ্ন আছে কিনা? মিনিমাম মিনিমাম 5 ওয়ার্ড, কিন্তু 5 ওয়ার্ডে তো আসলে লেখা হয় না, 5 ওয়ার্ডে তো লেখা হবে না। মিনিমাম 5 ওয়ার্ডস, ম্যাক্সিমাম 75 ওয়ার্ডস। তার মানে আপনি মাথায় রাখবেন যে আপনার এটা মোটামুটি 50 থেকে 60 ওয়ার্ড যাবে। কমপ্লেক্স সেন্টেন্স লিখবেন, কম্পাউন্ড সেন্টেন্স লিখবেন, অ্যান্ড বাট, সো আচ্ছা, যেটা বলছিলাম আমাদের যে কজ কানেক্টরস, কজ কানেক্টরস মানে WH, রিলেটিভ প্রোনাউন্স কি কি আছে? রিলেটিভ প্রোনাউন্স কে, হু। আমরা যদি কোয়েশ্চেন করি তাহলে কে, হু ইজ হি, সে কে। আর যদি আমরা অ্যান্সার দেই যে এই হচ্ছে সেই মানুষটা যে আমার ভাই, দিস ইজ দ্য ম্যান হু ইজ মাই ব্রাদার, তাহলে এটার অ্যান্সার কি আসে? এটা বাংলা কি দাঁড়ায়? দিস ইজ দ্য ম্যান হু ইজ মাই ব্রাদার, এই সেই লোক যে আমার ভাই, তাই না? আমি যদি কোয়েশ্চেন করি তাহলে কে, যদি অ্যান্সার দিই তাহলে যে, তাহলে হু। রিলেটিভ প্রোনাউন হচ্ছে এমন কিছু প্রোনাউন যেটা দিয়ে কোয়েশ্চেনও করা যায়, অ্যান্সারও করা যায়। কোয়েশ্চেনও করা যায়, আবার অ্যান্সারও করা যায়। তার মধ্যে প্রথমটা হচ্ছে হু, কে অথবা যে। তারপর কি আসে? হোয়াট, হোয়াট ইজ ইয়োর নেম, আপনার নাম কি? দিস ইজ দ্য বুক হোয়াট আই ওয়াজ লুকিং ফর, এই হচ্ছে সেই বইটা যেটা আমি খুঁজছিলাম। তাহলে হোয়াট মানে কি, হোয়াট মানে যা। তেমনই আসে ওয়ের, ওয়েন, হাউ, হুইচ, ওয়াই, হুজ, হুজ মানে কার। আমি বলে একটু বলে দিই, ওয়ের মানে কোথায় অথবা যেথায়, ওয়েন মানে কখন অথবা যখন, হাউ মানে কিভাবে অথবা যেভাবে, হুইচ মানে কোনটা অথবা যেটা, ওয়াই মানে কেন, মানে কি কারণে অথবা সে কারণে যদি আমি অ্যান্সার দিই, হুজ মানে কার অথবা যার, হুম কাকে অথবা যাকে। কোনটা বাদ পড়ছে নাকি সব লিখছি? সব লিখছি মনে হয় রিলেটিভ প্রোনাউন্স।
আচ্ছা, নিজের ভালো প্রশ্ন করছেন, নিজের থেকে এক্সট্রা কিছু লেখা যাবে? সাচ এজ এক্সাম্পল না, কখনো লেখা যাবে না। কখনো লেখা যাবে না। নিজের থেকে কিছু লেখা যাবে না। আমি এটা লিখে দিচ্ছি এখানে। ডু নট রাইট এনিথিং আউটসাইড দ্য গিভেন প্যাসেজ। আপনাকে যে প্যাসেজটা দিয়ে দিছে এর বাইরে আপনি কোনো কিছু লিখবেন না। গিভেন প্যাসেজের বাইরে আপনি কিচ্ছু লিখবেন না। আচ্ছা, এই রিলেটিভ প্রোনাউন গুলো আপনারা ইউজ করতে পারবেন। ঠিক আছে। ওকে। তারপর যেটা বলছিলাম, কনজাংশনস অথবা কজ কানেক্টরস। এগুলো হচ্ছে অ্যান্ড, বাট, সো, হাউএভার, অ্যাজ ওয়েল অ্যাজ, নট অনলি বাট অলসো, ইদার অর, নিদার নর, বোথ। এই সবগুলো হচ্ছে আপনাদের কজ কানেক্টরস। ঠিক আছে। এগুলো ইম্পর্টেন্ট জিনিস, এগুলা দিয়ে আপনারা সেন্টেন্সকে বাড়াবেন। ওই যে দেখেন না, এক সেন্টেন্সেই তো বলতে হবে সবকিছু। তো এখানে কমপ্লেক্স সেন্টেন্স থাকবে একের বেশি, কম্পাউন্ড সেন্টেন্স থাকবে, সব মিলে হচ্ছে আমি আমার অ্যান্সারটা দিব। এই হচ্ছে আমার অ্যান্সার। এটাকে আমি বের করছি কিসের থেকে? আমি বের করছি আমার ছোট্ট প্যাসেজ থেকে। সবাইকে বুঝছেন? দেখেন, আইএলটিএস এর জিনিসগুলো অনেক কমপ্লিকেটেড থাকে, বাট পিটি একদম সহজ জিনিস। পিটি জাস্ট এই জিনিসগুলো আমার মাথায় রাখবো, এই কোয়েশ্চেনের জন্য আমি একটা প্যাসেজ পড়বো, সেখান থেকে আমি সামারি বের করবো, শেষ। এই হচ্ছে আমার কাজ। আমার রিলেটিভ প্রোনাউন ইউজ করব, কনজাংশন ইউজ করব, কজ কানেক্টরস ইউজ করব, শেষ। হয়ে গেল আমার সবকিছু। বুঝছেন তো সবাই নাকি? নাকি বুঝেন নাই? আচ্ছা, বুঝছেন, ভেরি গুড। ঠিক আছে, তাহলে যদি বুঝেন তাহলে এবার আপনাদের জন্য সেকেন্ড কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন, দেখেন, কারো কোয়েশ্চেন থাকলে বলবেন কিন্তু। আপনারা মোটামুটি চুপচাপ থাকেন। দেন কি বলছে, ইট হ্যাজ বিন নোন ফর সাম টাইম। 10 মিনিটসে আসেন। এখন কয়টা বাজে? 8:32। আসেন আমি এটা সলভ করি আপনাদের সাথে 10 মিনিটের মধ্যে। দেখেন কেমনে কেমনে টাইম ম্যানেজমেন্ট করতেছি। It has been known for some time that working in a complex environment can sharpen certain mental abilities. বেশ কিছু সময় ধরে এটা আমরা জানি যে ওয়ার্কিং ইন আ কমপ্লেক্স এনভায়রনমেন্ট, আমরা যদি এটা জটিল পরিবেশে কাজ করি, ক্যান শার্পেন সার্টেইন মেন্টাল এবিলিটিস। যদি আমরা কঠিন একটা পরিবেশে কাজ করি, তাহলে আমাদের মানসিক কিছু দক্ষতা বাড়ে। মানে পরিবেশ যদি কঠিন হয়, তাহলে আমাদের মেন্টাল এবিলিটি বাড়ে। One of the most well-known examples is that of London taxi drivers. আচ্ছা, লন্ডনের ট্যাক্সি ড্রাইভারদের এক্সাম্পলটা হচ্ছে এটার একটা ভালো এক্সাম্পল। হু হ্যাভ টু মেমোরাইজ দ্য লেআউট অফ আ ভাস্ট সিটি। যাদেরকে মুখস্থ করতে হয় একটা বিশাল শহরের পুরা ম্যাপ। লেআউট মানে ম্যাপ। তো লন্ডন শহরের যে পুরা ম্যাপ সেটা তাদেরকে মাথায় রাখতে হয়। অ্যান্ড কনসিকুয়েন্টলি শো অ্যান এনলার্জড হিপোক্যাম্পাস। তাদের মধ্যে একটা মানে বড় একটা হিপোক্যাম্পাস পাওয়া যায়। হিপোক্যাম্পাস কি? অ্যান এরিয়া অফ দ্য ব্রেইন ইনভলভড ইন ন্যাভিগেশন অ্যান্ড স্পেশাল মেমোরি। ব্রেইনের একটা এরিয়া আছে যেটা আমাদেরকে বিভিন্ন জায়গা মনে রাখতে হেল্প করে, যে আমি এখান থেকে ঢাকা থেকে চিটাগং যাব, তাহলে আমার কোন কোন রাস্তা দিয়ে যেতে হয়। এই যে ন্যাভিগেশন, এই যে আমার যাতায়াতের যে পথ, এবং স্পেস। স্পেশিয়াল শব্দটা আসছে স্পেস থেকে। স্পেস। স্পেস হচ্ছে নাউন, এটার অ্যাডজেক্টিভ হচ্ছে স্পেশিয়াল। তার মানে যে কোনো জায়গা, যে কোনো স্পেসের যে মেমোরি আমাদের আছে, সেটাকে বলা হচ্ছে স্পেশিয়াল মেমোরি।
তাহলে ব্রেইনের যে ন্যাভিগেশন এবং স্পেশাল মেমোরি নিয়ে একটা এরিয়া আছে, সেটাকে বলা হচ্ছে হিপোক্যাম্পাস। ওকে। A more recent study has attempted to ascertain which factors are generally important in the development of navigational skills. ন্যাভিগেশনাল স্কিলস, এই যে আমরা যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাব, কিভাবে যাব, কোন রাস্তা দিয়ে যাব, এইটার যে স্কিল সেটাকে বলা হয় ন্যাভিগেশনাল স্কিল। এক জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার যে স্কিলটা, ন্যাভিগেশন করার স্কিল। তো ন্যাভিগেশনাল স্কিল ডেভেলপ করার জন্য কয়েকটা ফ্যাক্টর ইম্পর্টেন্ট, সেটা বের করার চেষ্টা করছে একটা রিসেন্ট স্টাডি। সাবজেক্টস, এই সাবজেক্ট মানে কিন্তু মানে কোনো বিষয় না, সাবজেক্ট হচ্ছে যাদের উপর পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে, যাদের উপর এক্সপেরিমেন্ট করতেছে, যাদের উপর টেস্ট চালাচ্ছে, তাদেরকে বলা হয় সাবজেক্ট। এটা কিন্তু মানুষ। সাবজেক্টস ওয়ার আস্কড টু কমপ্লিট আ টাস্ক এমবেডেড ইন আ কম্পিউটার গেম। তার মানে কিছু মানুষকে তারা জিজ্ঞেস করছে একটা কাজ কমপ্লিট করার জন্য। কয়েকটা মানুষকে বলছে, ভাই আপনারা একটা কাজ করেন তো। যে কাজটা কিসে ছিল? এমবেডেড ইন আ কম্পিউটার গেম। একটা কম্পিউটার গেমের মধ্যে, একটা কম্পিউটার গেমের মধ্যে এই কাজটা ছিল, which involved memorizing a map and then steering a boat using this mental picture. তাদেরকে প্রথমে কি করা লাগছিল? একটা ম্যাপ মুখস্থ করা লাগছে। তারা একটা কম্পিউটার গেম খেলতেছে, তাদেরকে আগে একটা ম্যাপ শিখতে হয়েছে যে ভাই আমি এখান থেকে এখানে যাব, আমাকে এই পুরো ম্যাপটা মুখস্থ করতে হবে। তারপর তাদেরকে একটা বোট, একটা নৌকা স্টিয়ার করে চালাইতে হয়েছে, ওই জিনিসটা মাথায় রেখে যে ভাই আমি না দেখছিলাম ম্যাপটা কোথায় যেতে হবে, ম্যাপটা এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে। ওই ম্যাপটা মাথায় রেখে তারা একটা বোট চালাইছে, একটা বোট স্টিয়ার করে নিয়ে গেছে এবং তারা তাদের গন্তব্যে পৌঁছাইছে। ঠিক আছে, তাহলে আমাদের কিছু মানুষকে তারা একটা কাজ দিছে যে আপনাদেরকে একটা কম্পিউটার গেম খেলতে হবে। এই গেমে শুরুতে আপনাদেরকে একটা ম্যাপ দেখানো হবে, এই ম্যাপটা আপনারা ভালো করে মাথায় রাখেন, তারপর ওই ম্যাপের ডিরেকশন ইউজ করে আপনারা একটা বোট চালায় যেতে হবে। আচ্ছা, তাহলে একটা ম্যাপ মাথায় মনে মুখস্থ করছে এবং সেই ম্যাপ অনুসারে তারা একটা বোট চালায় গেছে। আর নাম্বার অফ ফ্যাক্টরস ওয়ার সিগনিফিকেন্ট। এখানে বেশ কিছু ফ্যাক্টর ছিল যেগুলো খুব লক্ষণীয়, সিগনিফিকেন্ট। বাট ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং আউটকামস ওয়াজ দ্যাট, সবচেয়ে ইন্টারেস্টিং যে আউটকাম, যে রেজাল্ট, সেটা হচ্ছে there were differences between those who lived in a rural environment and their town dwelling counterparts. কিছু ডিফারেন্স, কিছু পার্থক্য ছিল কাদের মধ্যে? বিটুইন দোজ হু লিভড ইন এ রুরাল এনভায়রনমেন্ট। রুরাল মানে কি? রুরাল মানে কি? গ্রামাঞ্চল, ভেরি গুড, গ্রাম। তারা দুই রকম মানুষের উপর পরীক্ষাটা চালাইছে। একদল মানুষ গ্রামে থাকতো, আরেকদল মানুষ শহরে থাকতো, টাউন ডুয়েলিং কাউন্টার পার্টস। টাউন ডুয়েলিং, ডুয়েল মানে থাকা, বসবাস করা। তাদের শহরে বসবাস করা যারা প্রতিদ্বন্দ্বী ছিল, কাউন্টার পার্ট হচ্ছে প্রতিদ্বন্দ্বী। তো একদল মানুষ তারা ছিল রুরাল এনভায়রনমেন্টে, আরেক দল মানুষ ছিল টাউনে। এদেরকে তারা ওই ইয়াটা দিছে, ওই গেমটা খেলতে দিছে যে আগে ম্যাপটা মুখস্থ করবেন, তারপর ম্যাপ অনুসারে আপনারা নৌকা চালায় যাবেন। তো এখানে আমরা কিছু ডিফারেন্সেস পাইছি। কান্ট্রি ডুয়েলার্স, কান্ট্রি মানে কিন্তু আবার গ্রামাঞ্চল, কান্ট্রি সাইড মানে গ্রাম। কান্ট্রি ডুয়েলার্স showed significantly better navigational skills। তার মানে রুরাল এনভায়রনমেন্টে যারা ছিল তারা কি দেখাইছে? তারা বেটার ন্যাভিগেশনাল স্কিল দেখাইছে, তারা আরো বেশি মনে রাখতে পারছে ম্যাপ, ম্যাপের যত প্লেস, ম্যাপের যত ডিরেকশন, ম্যাপে কোথা থেকে কোথায় যাবে, এই রাস্তাঘাট পথঘাট গ্রামে থাকা মানুষেরা বেশি মনে রাখতে পারছে। প্রিজিউমেবলি বিকজ টাউন ডুয়েলার্স জাস্ট কাম টু রিলাই অন স্ট্রিট নেমস এন্ড নাম্বারস। যারা শহরে থাকে তারা কিসের উপর নির্ভর করে চলে? স্ট্রিট নেমস, রাস্তার নাম এবং নাম্বার। এত নাম্বার বাসা, এত নাম্বার রাস্তা, এইগুলা দিয়ে তারা চলে। সো দি স্কিলস আর লেস অ্যাক্টিভেটেড। তাহলে যারা শহরে থাকে তারা রাস্তার নাম
রাস্তার নাম্বার, এগুলা দিয়ে তারা রাস্তার জায়গা চিনে। তাই অ্যাকচুয়াল যে তাদের মানে চোখে দেখে যে তাদেরকে মনে রাখতে হয়, তাদের এই স্কিল গুলো অ্যাক্টিভেটেড থাকে না, লেস অ্যাক্টিভেটেড থাকে। Moreover, it appears that the type of the city can also make a difference. টাইপ অফ দ্য সিটি, কিরকম শহরে তারা বসবাস করে সেটাও কিন্তু একটা পার্থক্য করে দিচ্ছে। সাবজেক্টস ফ্রম সিটিজ উইথ এ মোর অর্গানিক, যারা এমন একটা শহর থেকে আসছেন যে শহরগুলো হচ্ছে অর্গানিক, লেস প্রেডিক্টেবল টপোগ্রাফি। এই টপোগ্রাফি কি মানে কি বলেন? আপনারা বলবেন দেখি, কেউ কোনো কথা বলেন না। টপোগ্রাফি মানে কি? না জানলে এখন গুগল দেখেন, গুগল দেখে বলেন। বাট আপনাদের এগুলো জানতে হবে। যখন জানবেন না, আপনাদেরকে এরকম প্র্যাকটিস করতে হবে। আপনারা গুগলে যাবেন, গিয়ে একটা ওয়ার্ডের মিনিং দেখবেন। সবকিছু আমি বলে দিলে তো হয় না। আপনারা একটু করবেন, আস্তে আস্তে ভোকাবুলারি শেখার চেষ্টা করবেন। বলেন, টপোগ্রাফি কি জিনিস? কে কে গুগলে গেছেন বলেন। এখনো যায় না? না গেলে একটু ইয়া করবো না, তাড়াতাড়ি করেন। আপনাদেরকেই করতে হবে। টপোগ্রাফি এটার মানে কি আমাকে লিখে দেন এখানে, তাড়াতাড়ি চ্যাটে। ওয়েট করতেছি। ভেরি গুড, ভূসংস্থান। ভূসংস্থান দিয়ে কি বুঝছেন? সহজ বাংলায় বলেন, ভূসংস্থান কি জিনিস? আচ্ছা, এটা মানে হচ্ছে সহজ কথায় লোকেশন। লোকেশন দেখেন, সাবজেক্টস ফ্রম সিটিজ, যেসব মানুষরা এমন শহর থেকে আসছে, উইথ এ মোর অর্গানিক, লেস প্রেডিক্টেবল টপোগ্রাফি, মানে ওই শহরের টপোগ্রাফি খুব একটা প্রেডিক্ট করা যায় না। ভেরি গুড, স্থান বিবরণ, ভেরি গুড। মানে কোন জায়গায় কি আছে। আমি রাস্তা দিয়ে সোজা, এমন কমন শহরে কি থাকে, যে ঢাকা শহর, প্রত্যেকটা বড় জায়গা, ঢাকা শহরের প্রত্যেকটা বড় জায়গায় একটা বড় একটা মোড় আছে না? মিরপুর 10 নম্বর একটা মোড় আছে। ধানমন্ডিতে ধানমন্ডি 27 নম্বর একটা মোড় আছে। শঙ্করে একটা মোড় আছে। জিগাতলা বাস স্ট্যান্ডে একটা মোড় আছে। নিউ মার্কেটে একটা মোড় আছে। তারপর গুলশান, গুলশান 1-এ একটা মোড় আছে, গুলশান 2-এ একটা বড় মোড় আছে। এগুলো খুব প্রেডিক্টেবল। যে ভাই, একটা বড় এলাকা, প্রত্যেকটা বড় এলাকায় একটা বড় মোড় থাকবে। এখান দিয়ে অনেক শপিং মল গুলো এদিকে থাকবে, ফুড কোর্ট গুলো এদিকে থাকবে, এটা গেস করা যায়। তো বলছে যে যারা এমন শহর থেকে আসছে, যে শহরগুলো আসলে অর্গানিক, এখনো আদিম, এই শহরগুলো এখনো খুব একটা মানে চেঞ্জ করা হয়নি, এখনো আদিম অবস্থায় আছে। লেস প্রেডিক্টেবল টপোগ্রাফি, সেখানে যে কোন জায়গায় কোন স্থান বিবরণটা এখনো প্রেডিক্ট করা যায় না, কোন জায়গায় কি আছে, কোন লোকেশনে কি আছে, সেটা এখনো প্রেডিক্ট করা যায় না। এখানকার মানুষেরা পারফর্মড বেটার দ্যান দোজ ফ্রম দ্য কাইন্ড অফ গ্রিড বেসড সিটিজ। গ্রিড বেসড হচ্ছে এই যে আমাদের ঢাকা শহর, এটা গ্রিড, মানে প্রত্যেকটা জিনিস একেবারে মাপে মাপে। এখান থেকে ওখানে গেলে এই দোকান পাচ্ছি, ওখান থেকে ওখানে গেলে এটা পাচ্ছি। প্রত্যেকটা বড় মোড়ে একটা, কয়েকটা রেস্টুরেন্ট আছে, কয়েকটা হোটেল আছে, কয়েকটা শপিং মল আছে, কয়েকটা ফ্লেক্সিলোডের দোকান আছে, এই আছে ওই আছে। আমি গলির রাস্তায় আসি, প্রত্যেকটা গলির রাস্তায় একটা ফার্মেসি আছে, একটা মুদির দোকান আছে, একটা বিকাশের দোকান আছে, একটা মুরগির দোকান আছে, মাছের দোকান আছে। মানে সবই প্রেডিক্টেবল জিনিস, হচ্ছে গ্রিড বেস সিটিজ। তেমনি আপনারা একটু শহরের বাইরে যান, ধরেন আপনারা গেছেন হচ্ছে নরসিংদী, নরসিংদীর একটা শহর, সেটা কিন্তু এতটা প্রেডিক্টেবল না। অথবা আরো ইয়াতে যান, নোয়াখালী, নোয়াখালী এরিয়াটা এত প্রেডিক্টেবল না, ঢাকা যতটা প্রেডিক্টেবল। এবং দেখবেন অটোমেটিক্যালি নোয়াখালীর একজন মানুষ ঢাকা শহরের মানুষের চেয়ে বেশি ম্যাপ মনে রাখতে পারে। আচ্ছা, তো বলছে যেমন গ্রিড বেস সিটিজ দ্যাট আর কমন ইন নর্থ আমেরিকা সাচ অ্যাজ শিকাগো। আমেরিকাতে শিকাগো একটা শহর আছে, সেখানে সেটা যেমন গ্রিড বেসড, সবকিছু খুব ইজিলি সব ছকে বাঁধা, সবকিছু একদম প্ল্যান্ড। ওই প্ল্যান্ড শহরের মানুষেরা যতটা মনে রাখতে পারে, যেসব শহর এখনো অর্গানিক,
সেখানকার মানুষরা তার চেয়ে বেশি মনে রাখতে পারে। There may be a useful maxim for urban planners here. আরবান প্ল্যানার মানে যারা নগর পরিকল্পনা করে, নগর পরিকল্পনা, তাদের জন্য একটা ইউজফুল ইনসাইট, একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে এখানে দেখার জন্য। দ্যাট দেয়ার ক্যান বি such a thing as too much simplicity when it comes to city design. কি বলছে যে আরবান প্ল্যানার যারা আছে, যারা শহর প্ল্যান করে, নগর প্ল্যান করে, তাদের জন্য একটা খুব ইউজফুল ইনসাইট আছে এখানে, যেটা হচ্ছে দেয়ার ক্যান বি সাচ আ থিং অ্যাজ টু মাচ সিম্পলিসিটি ওয়েন ইট কামস টু সিটি ডিজাইন। আমরা যখন শহর ডিজাইন করতে আসি, তখন আসলে এমন একটা জিনিস আমরা করতেছি যেটাকে বলা হচ্ছে টু মাচ সিম্পলিসিটি। অনেক বেশি আমরা সরল করে ফেলতেছি সবকিছুকে, অনেক বেশি প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে, যে কারণে আমরা যে কোনো কিছু ইয়া করতে পারি। এই এখন আপনাদের কাজ, আপনারা বলেন, এটাকে আপনারা লেখেন, দেখি প্রত্যেকে লেখেন, এই চ্যাটের মধ্যে লিখে দেন। এই চ্যাটের মধ্যে লিখে দেন সবাই, সামারি লেখেন। ঠিক আছে? না, এক্সামে এভাবে মার্ক করা যায় না, এক্সামে এভাবে হাইলাইট করা যায় না। এটা এখন করতেছি। এটা ব্যাপার না, আপনি জাস্ট দেখছেন, আপনি তো প্রত্যেকটা জিনিস পড়ছেন, আপনার তো ওয়ার্ড গুলো মনে আছে কোথায় কি আছে না আছে। আমি সব উঠায়ও দেই, আমার জন্য খুব একটা প্যারা হবে না, আমি তো পড়ছি জিনিসটা, পড়ার পর তো এমনি মাথায় ঢুকে গেছে। তারপর আর সমস্যা, আমি আপনাদেরকে হেল্প করার জন্য, বোঝার জন্য আমি হেল্প করতেছি এখানে। আচ্ছা, এখন ইয়া করেন, এটা লিখে দেন সবাই, কি লিখবেন? সবাই দেখেন, দেখে দেখে লিখতে থাকেন চ্যাটে। সবাইকে 5 মিনিট টাইম দিচ্ছি, আমি তো পড়েই দিছি। সবাই 5 মিনিট লেখেন এটা জিনিসটা। সরি, এক মিনিট। সালাম আলাইকুম।
হ্যাঁ, আপনাদের খবর কি কি কতটুক লিখছেন? কারো তো অ্যান্সার পাইলাম না এখন পর্যন্ত, 5 মিনিট শেষ। কোনো অ্যান্সার নেই, কিচ্ছু নাই। এই মাথায় ঢুকে না বল। শুনেন, যদি একদম মাথায় নাও ঢুকে, কি লেখেন, একদম সহজ সিম্পল জিনিস যা আছে তা লিখবেন। কি লিখবেন দেখেন। কি বলছে? ওয়ার্কিং ইন এ কমপ্লেক্স এনভায়রনমেন্ট ক্যান শার্পেন সার্টিন মেন্টাল এবিলিটিস, এটাই তো মেইন কথা। যে কমপ্লেক্স পরিবেশ, শহরের পরিবেশ অনেক ইজি। শহরে রাস্তাঘাট খুব ইজি। রাস্তাঘাট খুব ইজিলি দেখা যায়, রাস্তাঘাট চেনা যায়, রোড নাম্বার সবকিছু থাকে, আমি ইজিলি চিনতে পারি। বাট যারা গ্রামে গঞ্জে থাকে, কোনো রাস্তার নাম নেই, কিচ্ছু নেই, সব মাথায় মাথায় মনে রাখতে হয়। তো এইটা থেকে তো প্রথম লাইন আমি লিখতে পারি, তাই না? এটা থেকে তো প্রথম লাইন আমি লিখতে পারি। এই, আপনি দেখি ইউকে, এটা এক্সাম্পল ছিল ভাইয়া, এক্সাম্পল তো আমি আনবো না। এক্সাম্পল তো ছোটখাটো জিনিস, আমার তো মেইন আইডিয়া লাগবে, খেয়াল করবেন, মেইন আইডিয়া। একটা মেইন আইডিয়া হচ্ছে এটা, দাঁড়ান আমি আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি এগুলো মার্ক করছি, জান। আমি আসলে সবগুলো আসলে হাইলাইট উঠাই দিই। আপনারা গ্যাঞ্জাম করে ফেলতেছেন সব। দেখি, জান, একদম ইজি। প্রথম কথা, এই লাইনটা ইম্পর্টেন্ট। এটাই তো, এটারাই তো আমি লিখতে পারবো ফার্স্টে। ওয়ার্কিং ইন আ কমপ্লেক্স এনভায়রনমেন্ট বলছে, আমি বলি এটা চ্যালেঞ্জিং এনভায়রনমেন্টে যদি আমরা কাজ করি। ওয়ার্কিং ইন আ চ্যালেঞ্জিং এনভায়রনমেন্ট ক্যান শার্পেন বলছে না? শার্পেন মানে কি? আরো শার্প করা, আমি বলি এনহ্যান্স, আরো ডেভেলপ করতে পারে, ক্যান এনহ্যান্স অথবা ক্যান ডেভেলপ। সিম্পল কথা। যদি কঠিন শব্দ না পান, সহজ শব্দে লেখেন, ক্যান ডেভেলপ সার্টেইন মেন্টাল এবিলিটি। মেন্টাল এবিলিটি মানে কি? সাইকোলজিক্যাল, সাইকোলজিক্যাল এবিলিটিস। শেষ। এই তো প্রথম লাইন চলে আসছে। আচ্ছা, তারপর আমরা কি লিখতে পারি? একটা রিসেন্ট স্টাডি হয়েছে, তাই না? একটা রিসেন্ট স্টাডি হয়েছে, যে দেখা গেছে কি, আহ মানে রুরাল মানুষরা টাউনের ইয়াদের থেকে বেশি মনে রাখতে পারে। একটা গেম খেলছে এটা দিয়ে, অ্যান্ড দিস ওয়াজ ডেমনস্ট্রেটেড। এই যে চ্যালেঞ্জিং এনভায়রনমেন্টে কাজ করলে যে মেন্টাল এবিলিটি আরো বেটার ডেভেলপ করে, সেটা আমরা কি কোথায় পাইছি? এটা একটা স্টাডির মাধ্যমে প্রমাণ হয়েছে। দিস ওয়াজ ডেমনস্ট্রেটেড বাই আ স্টাডি ওয়ের রুরাল, কি মানে মেইন সামারি কি, গ্রামের মানুষরা ম্যাপের জিনিসগুলো মাথায় বেশি মনে রাখতে পারছে, তাদের ন্যাভিগেশনাল স্কিল বেটার শহরের মানুষদের চেয়ে। ওয়ের রুরাল পিপল কুড মেমোরাইজ ম্যাপস অ্যান্ড শো বেটার ন্যাভিগেশনাল স্কিলস দেন দেয়ার আরবান ডুয়েলিং কাউন্টারপার্টস। এক নম্বর, একটা চ্যালেঞ্জিং এনভায়রনমেন্টে কাজ করলে আমাদের নির্দিষ্ট কিছু সাইকোলজিক্যাল এবিলিটি ডেভেলপ করে। ওয়ার্কিং ইন এ চ্যালেঞ্জিং এনভায়রনমেন্ট ক্যান ডেভেলপ সার্টেন সাইকোলজিক্যাল এবিলিটিস। এটা আমরা কোথায় প্রমাণ পাইছি? দিস ওয়াজ ডেমনস্ট্রেটেড বাই আ স্টাডি। একটা স্টাডির মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে, যেখানে রুরাল পিপল কুড মেমোরাইজ ম্যাপস, যারা গ্রামে থাকতো তারা ম্যাপ মেমোরাইজ করতে পারতো, অ্যান্ড শো বেটার ন্যাভিগেশনাল স্কিলস, তারা আরো বেটার ন্যাভিগেশনাল স্কিল দেখাইছে কাদের চেয়ে? দেন দের আরবান ডুয়েলিং কাউন্টারপার্টস, তাদের যারা শহরে থাকতো তাদের থেকে বেশি দেখাইতে পারছে। কেন দেখাইতে পারছে? কেন দেখাইতে পারছে? কারণ তাদের, শহরে যারা থাকে তাদের সবকিছু খুব অর্গানাইজড, গ্রামে যারা থাকে তাদের সবকিছু এত অর্গানাইজড না, তাদের সবকিছু এত ইজি না, তাই না? আচ্ছা, আর যারা শহরে থাকে তারা কি করছে, কিসের উপর রিলাই করতো বেশি? তারা কিসের উপর রিলাই করতো, বলেন তো?
একটা ইয়া দিছে না যে তারা এই জিনিসটার উপর বেশি রিলাই করতো? স্ট্রিট নেমস এন্ড নাম্বারস, ভেরি গুড। স্ট্রিট নেমস এন্ড নাম্বারস, হ্যাঁ। আচ্ছা, তো রুরাল পিপল কুড মেমোরাইজ ম্যাপস অ্যান্ড শো তারা দেখাইতে পারতো বেটার ন্যাভিগেশনাল স্কিলস কাদের চেয়ে দেন দের আরবান ডুয়েলিং কাউন্টারপার্টস, অ্যাজ টাউন পিপল রিলাই more on street names and numbers and have everything and have everything, কোথায় একটু আচ্ছা না, এটা পরের লাইনে বলি। তো যারা টাউনে থাকতো তারা কিসের উপর রিলাই করতো? স্ট্রিট নেমস এবং নাম্বারস এর উপর বেশি রিলাই করতো, তাই না? আচ্ছা। আর সেখানে আমরা দেখতে পারছি যে যারা গ্রামে থাকতো তারা আসলে আরো বেশি ইয়া করতে পারছে, তারা এদের থেকে আরো বেশি দেখাতে পারছে। এমনকি যারা ছোট শহরে থাকতো, যেগুলো অর্গানিক, লেস প্রেডিক্টেবল, তারাও বেটার পারফর্ম করছে। এখান থেকে আরবান প্ল্যানারদের জন্য একটা বড় মেসেজ যায় যে সবকিছু আহ খুব বেশি সিম্পল হয়ে যাচ্ছে সিটি ডিজাইনের সময়। অ্যান্ড দিস হ্যাজ আ ইউজফুল ইনসাইট ফর আরবান প্ল্যানার্স অ্যাজ দে আর মেকিং থিংস আ বিট টু সিম্পল। এখান থেকে একটা সুন্দর একটা ইউজফুল ইনসাইট আছে কাদের জন্য? আরবান প্ল্যানারদের জন্য, যে তারা সব জিনিসগুলোকে অনেক বেশি সিম্পল বানায় ফেলতেছে। দেখেন, সুন্দর। 61 ওয়ার্ডস। ওয়ার্কিং ইন আ চ্যালেঞ্জিং এনভায়রনমেন্ট, একটা চ্যালেঞ্জিং পরিবেশে কাজ করা ক্যান ডেভেলপ সার্টিন সাইকোলজিক্যাল এবিলিটিস, কিছু নির্দিষ্ট সাইকোলজিক্যাল এবিলিটি ডেভেলপ করতে পারে। অ্যান্ড দিস ওয়াজ ডেমনস্ট্রেটেড বাই আ স্টাডি, এটা একটা স্টাডির মাধ্যমে প্রমাণ হয়েছিল। এই যে, যেখানে কি দেখছি, রুরাল পিপল কুড মেমোরাইজ ম্যাপস অ্যান্ড শো বেটার ন্যাভিগেশনাল স্কিলস দেন দেয়ার আরবান ডুয়েলিং কাউন্টারপার্টস, তাদের শহরে থাকা মানুষদের চেয়ে গ্রামের মানুষরা আরো বেশি ম্যাপ মনে রাখতে পারতো, ন্যাভিগেশনাল স্কিলে তারা ভালো ছিল। কেন? যেহেতু অ্যাজ টাউন পিপল রিলাই মোর অন স্ট্রিট নেমস অ্যান্ড নাম্বারস, শহরের মানুষরা স্ট্রিট নেমস এবং নাম্বারসের উপর বেশি নির্ভরশীল। অ্যান্ড দিস হ্যাজ আ ইউজফুল ইনসাইট, এটা একটা ভালো ইনসাইট রাখে তাদের জন্য, ফর আরবান প্ল্যানার্স, আরবান প্ল্যানারদের জন্য, অ্যাজ দে আর মেকিং থিংস আ বিট টু সিম্পল, তারা যেহেতু সবকিছুকে অনেক সহজ বানায় ফেলতেছে, তাদের জন্য একটা ইম্পর্টেন্ট ইনসাইট আছে এখানে। ব্যাস, এই হচ্ছে আমাদের আজকের পড়া। এই আমার 20 মার্ক শেষ, রাইটিং এ আমার 20 মার্ক শেষ। মনে আছে কিনা আমরা যে যখন দেখাচ্ছিলাম যে সামারাইজ রিটেন টেক্সট, এখানে হচ্ছে 2 রকম মার্কিং আছে। একটা মার্কিং দেয় রিডিং এ, আরেকটা মার্কিং দেয় হচ্ছে গিয়ে রাইটিং এ। মনে আছে? টেস্ট ফরম্যাট আমরা দেখতে পাচ্ছিলাম জিনিসটা। ওটার কাহিনী কি বলতে পারবেন? ওটার কাহিনী কি? ওটার কাহিনী হচ্ছে, আপনি যে একটা প্যাসেজ পড়ছেন না, এই যে সামারাইজ রিটেন টেক্সট, দেখেন রাইটিং এ 10 মার্ক, রিডিং এ হচ্ছে 10 মার্ক। আপনি যে একটা প্যাসেজ পড়ছেন, এই প্যাসেজটা পড়ে তো আপনি বুঝছেন, এখানে আপনার রিডিং এবিলিটি লাগছে না এই শর্ট প্যাসেজটা পড়ার জন্য? আমি যেটা শর্ট প্যাসেজ পড়লাম, আমার তো রিডিং এবিলিটি লাগছে। এই প্যাসেজটা ভালো করে পড়ার জন্য আপনি 10 মার্ক পাচ্ছেন। দেখেন কত মজা! রিডিং পড়ার জন্য আপনি 10 মার্ক পাচ্ছেন, তারপর যখন আপনি সামারি লিখছেন, সামারি লেখার জন্য আপনি আরো 10 মার্ক পাচ্ছেন। টোটাল আপনার 20 মার্ক। আপনি রাইটিংয়েও মার্ক পাচ্ছেন, আপনি রিডিংয়েও মার্ক পাচ্ছেন। এই হচ্ছে পিটির মজা, যে আমি একটা কোয়েশ্চেন অ্যান্সার করলে 2টা পার্টে আমি মার্ক পাই। কোনো পার্টে মার্ক কমে না, উল্টারও 2টা পার্টে আমার মার্ক বাড়ে। এটা হচ্ছে পিটির একটা মজা, বুঝছেন? তো এই হচ্ছে আমাদের একটা কোয়েশ্চেন সলিউশন। আমরা
একটা কোয়েশ্চেন শেষ করে ফেলছি। যারা অ্যাকচুয়ালি আমাদের সাথে পরে ইয়া করতেছে, যারা অ্যাডমিশন নিয়ে ফেলছেন অলরেডি, তাদেরকে হচ্ছে আমরা পুরো ক্লাসের লেকচার, ক্লাসের নোটটা দিয়ে দিব। সব নোট পিডিএফ দিয়ে দিব, সাথে বই দিয়ে দিব, বই আমাদের যে বইয়ের পিডিএফ আছে ওগুলা দিয়ে দিব। তো আপনারা পেয়ে যাচ্ছেন ওটা। আপনাদের কাজ হচ্ছে এই সামারাইজ রিটেন টেক্সট, আমরা যা কিছু পড়লাম এটাকে সুন্দর করে বাসায় বসে নেক্সট আপনি 5 থেকে 10টা কোয়েশ্চেন আপনি সলভ করার চেষ্টা করবেন। একটা প্যাসেজ পড়বেন, পড়ে ওটা সামারি বের করবেন, তারপর সুন্দর করে ওটা লিখে ফেলবেন। সামারিটা আপনার 4-5 লাইনে লিখে ফেলবেন, শেষ। এবং টাইপিং করবেন, মানে পিটিইতে কিন্তু হাতে লেখার কিছু নেই, সবকিছু টাইপিং। টাইপিং করে লিখে ফেলবেন, ব্যাস। ইনশাল্লাহ ভালো হবে। ঠিক আছে। আচ্ছা, যারা অ্যাডমিশন নিছেন তাদেরকে তো আমরা দিয়েই দিচ্ছি, তাদের গ্রুপে আমরা সবকিছু অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। তো আপনারা ওখান থেকেই পড়তে পারবেন সবকিছু। আমরা আপনাদের বই দিচ্ছি, সবকিছু দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, একজন প্রশ্ন করছেন, ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অ্যাকাউন্টিং সাবজেক্টে এমবিএ করলে পিটিএ? হ্যাঁ, করে। ইউকে ন্যাশনাল ইউনিভার্সিটির এমবিএ বা বিবিএ অ্যাকসেপ্ট করে। ইউকে করে। এবং ইউকে তো 100% পিটি অ্যাকসেপ্ট করে। এবং দেন কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি সহজ। আপনি একটা প্যাসেজ পড়ছেন, পড়ে ওটাকে জাস্ট ওটার মেইন কয়েকটা আইডিয়া, 4-5টা আইডিয়াকে আপনি একটা সেন্টেন্সে লিখছেন। লেখার সময় আপনি জাস্ট ওই সিরিয়ালটা মেনটেন করছেন যে ভাই, পুরো আসলে প্যাসেজের সামারিটা কি, ভাই সিম্পল কথা। এই প্যাসেজের সামারিটা কি, এটার মেইন থিমটা কি, সেটা বুঝে আমি লিখে দিব, শেষ। সেটা দেখা যায় 4 থেকে 5টা মেইন আইডিয়া থাকে, সেটাই আমি লিখে দিব একটা লাইনে, শেষ। প্যাসেজ স্যাম্পল গুলো আমরা হচ্ছে গিয়ে যারা অ্যাডমিশন নিছেন ওই গ্রুপে দিব শুধুমাত্র। আপনারা তো ক্লাস করতেছেন, যারা ফ্রি ব্যাচে ক্লাস করতেছেন তারা ক্লাস পাচ্ছেন আলহামদুলিল্লাহ। আর যারা অ্যাডমিশন নিছেন তাদেরকে হচ্ছে আমরা রিসোর্সেস, প্র্যাকটিস সবকিছু ওখানে দিয়ে দিচ্ছি, প্রোভাইড করতেছি। এই তো। আপনার ওখানে প্র্যাকটিস করতে আমাদের একটা গ্রুপও আছে। আপনারা প্র্যাকটিস করে ধরেন একটা প্যাসেজ এরকম সামারি লিখছেন, আপনি আমাদের হোয়াটসঅ্যাপে ওই গ্রুপে সাবমিট করবেন। তারপর আমরা আবার চেক করে দিব যে আপনি এখানে কারেকশন করা দরকার ছিল, এখানে ভালো করা দরকার ছিল, এটা একটু এমন করা দরকার ছিল। ওগুলো আমরা সব লিখে দিব সুন্দর করে। না, যত বই আমরাই প্রোভাইড করব। সবগুলা পিটির যত রিসোর্স, যত বই, সবকিছু আমরা প্রোভাইড করে দিব। সবকিছু। ফরহাদ ভাই কি অ্যাডমিশন নিছেন মনে হয় না? ফরহাদ ভাই তোমার অ্যাডমিশন নিছেন। জি জি, আপনাদেরকে আমরা বইটই সব প্রোভাইড করে দেবো, হ্যাঁ সব বইটই আমরা প্রোভাইড করে দিচ্ছি। জাস্ট আজকে হয়তো তো আজকে প্রথম ক্লাস করলেন তো, আপনারা কালকের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমাদের ড্রাইভে সবকিছু আমরা দিয়ে দিব। তারপর সুন্দর করে শুধু প্র্যাকটিস করবেন এবং গ্রুপে আপনারা শেয়ার করবেন। আমরা সুন্দর করে ওগুলো সব করে দিব, চেক করে দিব, আপনাদেরকে সাজেশন দিব কোথায় ভালো করতে হবে, কি করতে হবে না করতে হবে। তো ঠিক আছে, তাহলে আমাদের প্রথম ক্লাস ছিল। আপনি বলেন তো কোয়েশ্চেনটা কেমন, সহজ না কঠিন? একটা প্যাসেজ পড়ছেন, প্যাসেজের মেইন আইডিয়াগুলো আপনি একটা সেন্টেন্সে লিখছেন, সামারি। এটাই হচ্ছে সবকিছু ভাই। ওটা 75 ওয়ার্ডের কম, শেষ। ব্যাস। এর চেয়ে সহজ আর কিছু হয় বলেন তো? অনেক বেশি সিম্পল। আসলে আইএলটিএস যত কমপ্লিকেটেড, পিটি তার চেয়ে অনেক বেশি সিম্পল। অনেক বেশি সিম্পল। শুধু এইটাকে আপনি ওই প্যাসেজটা পড়ে ওটাকে আইডিয়া গুলাকে বের করেন, যে ভাই মেইন আইডিয়া গুলা কি। প্র্যাকটিস করেন। প্রথমবার হবে না, একবার, দুইবার, তিনবার, চারবার, 5বার যখন করবেন, তখন দেখবেন অটোমেটিক্যালি একসময় আয়ত্তে চলে আসছে।